রাজ্যে এবং কেন্দ্রে মানবিক সরকার, বিজেপি পরিচালিত সরকার আন্তরিক যে কোনো সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এবং মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসে। এই সরকার নিজে থেকে মানুষের কল্যাণ করে। এই সরকারকে বিভ্রান্ত করছে বিরোধীরা, রাজ্যবাসীকে বিভ্রান্ত করছে বিরোধীরা। মূলত বিরোধীদের কয়েক দফার সাংবাদিক সম্মেলন কিংবা বক্তব্যকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা জবাব দিতে গিয়ে কথাগুলো বললেন বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বন্যায় ভয়াবহ পরিস্থিতির শিকার রাজ্যের বিভিন্ন অংশের মানুষ, বিশেষ করে চাষি, কৃষকরা এবং উৎপাদকরা ভীষণ রকম সমস্যায় পড়েছেন। তাদেরকে সরকার 1000 টাকা করে প্রাথমিকভাবে অনুদান দিলেও পরবর্তী সময়ে আরও আর্থিক সহায়তা দিতে পারে, এমন ইঙ্গিত দিয়ে বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কার্যত কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সাংবাদিক সম্মেলনের বক্তব্যকে পাল্টা হিসাবে জবাব দিলেন আজ সুব্রত বাবু। কিছুক্ষণ আগে বিজেপির প্রদেশ কার্যালয়ে কুশাওয়া ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি তার জবাব দিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন বিজেপি পরিচালিত রাজ্য কেন্দ্রে মানবিক সরকার রয়েছে। এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে প্রথম থেকে সরকার যেভাবে উদ্যোগ নিয়ে এগিয়ে রয়েছে, মানুষের পাশে রয়েছে, ঠিক সেই দিক থেকে আগামী দিনেও তাদের পাশে থাকবে। ঠিক এই সময়ের মধ্যে উৎসব মুখর রাজ্যে সেখানে পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ এবং অন্যান্য কাজগুলো খুব অগ্রাধিকারের ভিত্তিতে করা হচ্ছে, যেন উৎসবের দিনগুলোতে মানুষ ভালোভাবে সেখানে কাটাতে পারে। তার পাশাপাশি এখনো কয়েকজন বা এখনো কয়েকটি শিবির রয়েছে, ত্রাণ শিবির রয়েছে, সেখান থেকে কিভাবে মানুষদের বাড়ি ঘরে পৌঁছানো যায় তার উদ্যোগ সেখানে শুরু হয়েছে। সরকার যখন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে কাজ করছে, তখন বিরোধীরা বিভ্রান্ত করছেন, রাজ্যবাসীকে বিভ্রান্ত করছে। সেদিক থেকে জবাব দিতে গিয়ে বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত বাবু কার্যত কংগ্রেসকে সেখানে সমালোচনা করেছেন তা নয়, বেশ কিছু তথ্য তিনি তুলে ধরেছেন। সে তথ্যের ভিত্তিতে তিনি দাবি করেছেন যে এই সময়ের মধ্যে সরকার বিভিন্ন দপ্তর কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, কিভাবে সহায়তা করেছে, সাহায্য করেছে, সেই কথাগুলো বলেছেন। তার পাশাপাশি যেহেতু ভয়াবহ বন্যার পরিস্থিতিতে রাজ্যের ব্যাপক অংশের ক্ষতি হয়েছে, সেদিক থেকে সারাই কিংবা সংস্কার সবকিছু কাজে একটা সময় সাপেক্ষ বিষয়। সেদিক থেকে বিরোধীদের সহযোগিতা তিনি চেয়েছেন। উল্টো বিরোধীরা সহযোগিতা না করে রাজ্যবাসীকে কেন বিভ্রান্ত করছে সেই প্রশ্ন যেমন তুলেছেন, ঠিক তেমনি জানতে চেয়েছেন কংগ্রেসের কাছে যে এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে কতজন এই ভয়াবহ বন্যার শিকার হওয়া মানুষের পাশে কংগ্রেসের কর্মীরা দাঁড়িয়েছেন, তার হিসাব চাইলেন বিজেপির নেতা। আমরা তার বক্তব্য অবশ্যই শুনবো, আপনাদের কথাও শুনবো। আপনারা রাজ্যের নানা জায়গা থেকে আমাদের সঙ্গে নিয়মিত কথা বলেন, আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা বলবেন। রাজনৈতিক তর্ক বিতর্ক এক জায়গায় থাকুক, সাংবাদিক সম্মেলন পাল্টা সাংবাদিক সম্মেলন থাকুক, আমরা একদিকে যেমন সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলি, ঠিক তেমনি কোনো একটি বিষয় উত্থাপন করার পর যখন তার জবাব আসে শাসকের তরফ থেকে, তারও বিষয়গুলো আমরা উত্থাপন করি। সেদিক থেকে আজকের বিষয় আমরা উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই কথা বলবেন, আপনাদের অভিজ্ঞতা আপনারা শেয়ার করবেন, যে নানা জায়গা থেকে আপনারা যে কথাগুলো প্রতিদিন এই অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করেন, অবশ্যই বলবেন যে রাজ্যবাসীকে বিরোধীরা বিভ্রান্ত করছে মানবিক সরকার, সেদিক থেকে আপনাদের কি অভিজ্ঞতা। আমরা সুব্রত বাবুর বক্তব্য শুনবো, তার পাশাপাশি আপনাদের কথাও শুনবো। তবে সুব্রত বাবু কি বলছেন আমরা একবার শুনি। গতকাল কংগ্রেস ভবনে মাননীয় আশিস সাহা মহোদয় একটি সাংবাদিক সম্মেলন করে বিভ্রান্তিকর, মিথ্যার বিষাদী এবং আপাতমস্তক কাল্পনিক কতগুলি বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন, যা প্রমাণ করে তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন রাজ্যের পরিস্থিতি এবং রাজ্য সরকারের ভূমিকা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বল। মানবিক সরকারের বিভ্রান্ত করতে বিরোধীরা কতটুকু মানবিক করেছে সেটা বন্যার পরিস্থিতির মাধ্যমে সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই দেখেছে, কে কার পাশে দাঁড়িয়েছে, কি নিয়ে দাঁড়িয়েছে। সবকিছু কিন্তু যারা বন্যা কবলিততে মানে বন্যাতে কবলিত হয়েছে তারা কিন্তু সবটাই জানে, কারা পাশে গিয়ে দাঁড়াচ্ছে, কারা পাশে দাঁড়ায়নি, কারা কতটুকু নিয়ে দাঁড়িয়েছে সেটা ত্রিপুরা রাজ্যে সেটা আমি বলতে চাই না। কারণ সুব্রত বাবু সবাই চিনে, উদয়পুরবাসী সবাই চিনে সুব্রত বাবুকে। আর সুব্রত বাবু বলছে কংগ্রেস বিভ্রান্ত করছে বা বিরোধীরা বিভ্রান্ত করছে, এখানে বিভ্রান্ত করার কোনো কিছু নেই। মানুষের কথাই তারা আলোচনা করছে, মানুষের কথা বলছে। এখন
এখন মানুষে বলছে যে করোনার সময় চলছে, বন্যার সময় চলছে, ঘোটালার বিষয় কারণ বলতে হয়। যাই হোক, কারণ যাই করার তো করছে, কারণ বিজেপি সরকার তাদের হলো মিথ্যে ছাড়া কোনো কথা নাই। মানুষের একটা ফাইবার করে দেওয়া, তাদের হলো সাম্প্রদায়িকের মধ্যে উস্কানি দেওয়া। একটু কথা বলতে গেলে হয়, রানীর বাজারে ঘটনা হয়ে গেল একটা হিন্দু মুসলিমের মধ্যে। গত পরশুদিন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি পালা টানার মাধ্যমে একটা কালীর মূর্তিকে একজন কি জয় দাস দেব ভারী বিলোনিয়া যা যা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম। যদি এই ঘটনাটা যদি প্রত্যক্ষভাবে যদি ওই এলাকার মানুষ যদি না ধরতে পারতো, তাহলে আরেকটা একটা সাম্প্রদায়িক সৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়ে গেল, কিন্তু আমরা দেখলাম। কিন্তু তাদের আমরা চাই টিভি-20 মধ্যে তার কঠোর ব্যবস্থা হোক, এই ধরনের ঘটনার জড়িত অভিযোগে তাদের কঠোর ব্যবস্থা করতে হবে। কিন্তু আসলে বিষয়টা হলো রাজ্যের মানুষ সবাই জানে এই সরকারের সম্বন্ধে, 5-6 বছরের সম্বন্ধে, বেকাররাও জানে, যারা কর্মচারী রয়েছে তারাও জানে। সেটা আর কি বলবো, ত্রিপুরা রাজ্যের মানুষ প্রস্তুত হয়ে রয়েছে, কথা বলতে পারে না। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে স্কুলের ছাত্ররা দেশে টাকা পাচ্ছে না। সর্বক্ষেত্রে কি বলবো, তারা সাংবাদিক সম্মেলন করতে কোনো নাই, তো তাদের রাহুল গান্ধী বলেছে এসছি সংগ্রহিত তুলে দিতে হবে, তার জন্য ধর্নায় বসেছেন। আসলে তাদের কথা সবসময় তারা সাংবাদিক সম্মেলন কথা বলবে, মিথ্যা প্রতিশ্রুতি দিবে, মানুষকে তারা আরো বিভ্রান্ত করছে। বিরোধীরা জনগণকে সচেতন করে দিয়ে যাচ্ছে যে বিগত দিনের সরকারগুলা, কংগ্রেস সরকার, বামপন সরকার, এই রাজ্যে বিজেপি সরকার ব্যাপারটা কতটুকু কি ধরনের কাজ করছে। বন্যা কবলিত হওয়ার পরে এখন পর্যন্ত একটি রাস্তাঘাটে কোনো কিছু করতে পারেনি, দিন হয়ে রয়েছে, ভেঙে রয়েছে, কিন্তু কোনো কাজই করতে পারছে না এখন পর্যন্ত। কি বলবো, আমরা তাদের সম্বন্ধে কিছু বলার নেই। আমরা দেখছি আপনারা আলোচনা করছেন, আমরা আলোচনা করছি, কারণ সন্ত্রাসের মাত্রা কিছু কমে গিয়েছে, কিন্তু কমার পরিপ্রেক্ষিতে এখন সন্ত্রাস হয়ে গেছে, কিন্তু কথা বললে কিন্তু আক্রমণ হয়। যাই হোক, মানুষ রুখে দাঁড়াবে, মানুষ প্রতিবাদ করবে, কতদিন না বলে থাকবে, কারণ যখন পেড়ে সইত না ভিডিও, তখন সইত না, তখন মানুষ কথা বলতে বাধ্য। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। নমস্কার। হ্যাঁ বলুন। দেখুন, আমি তো বুঝি তাই ধরেন 40-45 বছর যাবতীয় আমি ধরেন আমার অভিজ্ঞতা আছে পূজা সম্বন্ধে। আমরা দেখছি গ্রামে গঞ্জে যারা পর্যবেক্ষক, যারা পূজাগুলি ইয়ে করে পার্টির লোকেরা, তারা প্রায়শ দেখা যায় যারা বড় বাজেটের পূজা করে, পূজাগুলির মধ্যে এরা জানে এরা চাঁদা যেমন যে হয়, যাই না তারা কি করে পুরস্কার যেমন বিতরণ করে, তারা এই বড় পূজাগুলিরই পুরস্কার বিতরণ করে, ক্লাবগুলির একটা নাম দামে উপরের দিকে নিয়ে যেতে চেষ্টা করবে। ক্লাবটা নামি ক্লাব, এই ক্লাবটা দামি ক্লাব, অনেক টাকা খরচা করে। তো এই জিনিসটা যারা পর্যবেক্ষক, তারা যদি এই জিনিসটা এইভাবে বিবেচনা না করে কম বাজেটে এবং সুশৃঙ্খলার মধ্যে এবং চাঁদা জুলুমনা এরকম ক্লাব বাচ্চা যদি পুরস্কার বিতরণ করে, তাহলে কিন্তু আমার মনে হয় অনেকটা ভালো হবে। আর তাছাড়া এখন যেহেতু ক্লাবগুলি এরকমই করে, প্রথম স্টেপ সরকার নীতি হইব, বাজেটটা সরকার করে দিতে হবে যে এত টাকার বাজেট, 2 লাখ টাকার বাজেট বা 3 লাখ টাকার বাজেট, তোমরা এর উপরে ছাড়াই যেতে পারতাম না। 2 লাখ 3 লাখের মধ্যে বা যাই হোক, সরকার সিদ্ধান্ত নিয়ে যদি কয় যে এর উপরে তোমরা বাজেট নিতে পারতো না এবং প্রচুর পরিমাণে শুধু লোক জমায়েত একটা পূজার মধ্যে করবা, এটা করা সম্ভব হতো না। পূজার মতন দেখতে মানুষ যাতে সব পূজাগুলি সাধারণ ভাবে ঘুরে ঘুরে দেখতে পারে। এখানে কোটি টাকার বাজেট, এইটা বাজেট, এইগুলি বন্ধ সরকারের করতে হবে না। তোমার এই জুলুমবাজি এটা থাকবেই, গাড়ির উপরে জুলুম, ব্যবসার উপরে জুলুম, মানুষের বাড়িঘরের উপরে জুলুম। পূজা তো জুলুমের জন্য হয় না, এরকম গরিব মানুষ আছে, গরিব মানুষের উপরেও গ্রামগঞ্জে জুলুম হয় জানেন তো। যারা বাচ্চারা খাওয়ান দিতে পারে না পূজার মধ্যে, যারা বাচ্চারা কাপড় দিতে পারে না, এই ভাবনাটা কেউ পাবে না। তাহলে আমরা মানুষ জীবনে পূজা করি কিসের লেগে? সবার মঙ্গলের লেগে আমরা পূজা করি, আনন্দ করার লেগে পূজা করি।
আমি আনন্দ করুম আর আমি অন্য তো জুলুম করুম গরিব মানুষ, তারা বাচ্চা কাচ্চা খাইতে পারবো না বা জামা কাপড় কিনতে পারবো না, এটা বেদুর্মি। এটা ধর্মের পূজার নামে মানে ধর্মের পূজার নামে বেদুর্মি পূজা হয়ে যায়। তো এগুলি সরকার চিন্তাধারা নিয়ে দেবো এবং ক্লাবের যারা সভাপতি থাকেন, যারা এই ক্লাবের দায়িত্ব থাকেন, নিশ্চয়ই তারা বুদ্ধিমান, তারা প্রেমী এলাকার মান্যগণ্য ব্যক্তি, তারাও মানসিক ভাবে তারা চিন্তা ভাবনা করতে বুঝছে না পূজা সববার করা দরকার, মানে সব জায়গাতে পূজা হোক, সুন্দর হোক এবং সবকিছু বা ভারতীয় জনতা পার্টির ভূমিকা নিয়ে তাদের কোনো ধারণা নেই। মন গড়া গল্পের গুরু গাছে চড়ানো তাদের অভ্যাস হয়ে গেছে, কারণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিষয়ে তিনটি বিষয় উত্থাপন করেছেন, মূলত এই তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলব। প্রথমত সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। গুনে গুনে তো বার করেছেন যে বন্যার 1 মাস হয়ে গেছে। কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করতে চাই, এই 1 মাস বন্যার যে হয়ে গেছে এতটা হিসেব রেখেছেন? বন্যা পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষের পাশে কতজন কংগ্রেস কর্মী দাঁড়িয়েছিলেন? কতটা বন্যা কবলিত অঞ্চলে আপনাদের পরিদর্শন হয়েছে? বাস্তব চিত্র সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কি নেই, সেটা রাজ্যবাসী জানতে চায়। যদি আপনারা দায়িত্বশীল বিরোধী দল বলে মনে করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনাদের দায়িত্বকর্তায় যে এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো, সরকারের পাশে দাঁড়ানো এবং সরকারকে কি কি মানুষের সুবিধা হবে। নমস্কার, আমি বিরাট থেকে বলছি। হ্যাঁ বলুন। মানবিক সরকার বিরোধীরা নাকি বিভ্রান্ত হচ্ছেন, সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী মুখোপাধ্যায়। আমি আপনাদের মাধ্যমে ওনার কাছে একটা প্রশ্ন রাখছি। উনি তো হচ্ছে মুখ্য প্রবক্তা, উনি কি সারা রাজ্যের বাস্তব অবস্থাটা নিজে দেখেছেন? মানুষ কি অবস্থায় আছে সেটা কি নিজে দেখেছেন, নাকি শুধুমাত্র বিরোধীদের উপরে দোষ চাপানোর প্রয়োজন সেটাই দোষ চাপাচ্ছেন? এখন পর্যন্ত কতজন মানুষ সরকারিভাবে সাহায্য সহায়তা পেয়েছেন? বহু মানুষ একেবারে নিঃস্ব হয়ে গেছেন, যারা আর কখনো, আমি বিলোনিয়ারই একদম নদীর পাড়েই আছে, বনকর নদীর দিকে, এখানে একটা পাড়া আছে, পুরো পাড়াটাই ধ্বংস হয়ে গেছে। তোমরা মানবিকতার কথা বলছেন, যাদের ঘর বাড়ির চিহ্নটুকু পর্যন্ত নাই। আবার এর মধ্যে পত্রিকাতে দেখলাম কৃষকদের নাকি 1000 টাকা দেবেন। এটাই বুঝি ওনাদের দৃষ্টিতে মানবিকতার সংজ্ঞা? শুধু শুধু সাংবাদিক সম্মেলন করে মিথ্যাকে চাপিয়ে দিতে চাইলে তো হবে না। মানুষের বাস্তবিকতাটা কি ওনারাই তদন্ত করুক না। এখন উনি যে বলছেন যে কংগ্রেস কতজনকে দিয়েছেন, কি সাহায্য করেছেন না করেছেন, ওনারা নিজেরাই একটা শ্বেতপত্র প্রকাশ করুক যে বর্তমানে ত্রিপুরা রাজ্যে অত শতাংশ মানুষ বিপর্যস্ত অবস্থায় আছে, বন্যা বিধ্বস্ত অবস্থায় আছে, তাদেরকে আমরা এই সাহায্য করেছি, এই করব, সেটা করুন না। বিরোধীরা তো বাস্তব চিত্রটা তুলে ধরবে, এটা তো তাদের কাজ। তারা তো ভুল করছেন না কিছু, তারা তো তাদের কাজ করছেন। আপনারা কতটুকু ভালো করছেন? আপনারা কতটুকু মানবিকতা দেখাচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন? কোন বিলোনিয়াতে তেমন কিছু আমরা দেখি নাই। তো যা কিছু করেছেন, কিছু সামাজিক সংস্থা আছে, এনজিও আছে, তারা করেছেন, আর কিছু কিছু রাজনৈতিক দল থেকেও করেছেন। কিন্তু বিজেপি আহামরি কিছু করেছেন এমন আমার দৃষ্টিতে আমরা দেখি নাই। বা বাস্তবে যদি আপনারাও রিপোর্ট নেন, নিশ্চয়ই আপনাদের কাছেও রিপোর্ট আছে, আপনাদের কাছেও তথ্য আছে, মানুষ কিন্তু বাস্তবে ভীষণ কষ্টে আছে। তার উপর চলতে আবার তাদের জুলুম, বন্ধুর উপর বিস্ফোরণের মতো অবস্থা। মানুষ খাওয়ার দাওয়ার নেই, পানীয় জলের সমস্যা, রোগে নিজেদের বাড়িঘর নেই, আবার তার উপরে চাঁদার জুলুম। তো এটা তো মানবিকতা বলা যায় না। তো কাদের বিরোধীরা যেটা বলছেন এটা সত্য কথা, এদের কথার মধ্যে কোনো বাক্যই বানিয়ে বলার কিচ্ছু নেই। এটুকু আমার বলার ছিল। নমস্কার, ধন্যবাদ। মানুষের সুবিধা হবে
সেই জায়গায় আপনাদের পরামর্শ দান করা। সেটা না করে সরকার যখন নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম সুব্রত বাবু যে কথাগুলি বলছিলেন, কিন্তু রমেশ স্কুলে চাকরি করতেন, বেসরকারি একটা স্কুলে, বেসরকারি একটা শিক্ষক। এখন আগরতলাতে থেকে এইভাবে যদি ডায়লগবাজি করেন, হয়তো বা রাজ্যের মানুষের কাছে ভালো লাগবে না। এই কারণে আজকে গন্ডাছড়াতে মা বোনেরা যে কথাগুলি বললো, আর এই জিএম যে সামরিয়ান একজন কিন্তু আজকের থেকে আরো অন্তত এক সপ্তাহ আগের থেকে তাদেরকে প্রেশার দিচ্ছে যে শিবির ছাড়ার জন্য। শিবির ছাড়লো, কিন্তু থাকবে কোথায়? ঘর তো করে নিতে হবে না। ঘরটা যদি না করে দেন তাহলে ওরা কোথায় থাকবে? আর যে ত্রাণ শিবিরে যারা ছিল, এখানে বিজেপির কোন কর্মী গন্ডাছড়াতে ত্রাণ জানিয়ে দিলে একমাত্র কংগ্রেসে দিয়েছে, সিপিএমও সেখানে জানিয়ে। কংগ্রেসের কর্মী সেখানে ত্রাণ শিবিরগুলিতে এগুলো দিয়েছেন। সেই জায়গাতে উনি হয়তো এটা রাজধানী ভিত্তিক কথাবার্তা বলছেন। একটু ওনাকে রিকোয়েস্ট করব, আপনি একটু গ্রামে যান, গ্রামে গিয়ে তাদের বাস্তব যে পরিস্থিতি এটার সাথে আপনি একটু মিলিত হন। কারণ আপনি যে ট্রান্সফার হয়ে যে আগরতলা গিয়েছেন, ওটাও বেআইনি। আমি এজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে বলছি কথাটা। সুতরাং এভাবে ডায়লগবাজি না করলে ভালো হয়। আর আপনি শিক্ষকতা কখন করেন? সবসময় যদি এগুলো নিয়ে চর্চা করেন, আপনার তো এটা ভূমিকা না। আপনি শিক্ষক, ছাত্রদের ছাত্র ছাত্রীদের আপনি শিক্ষা দেবেন, কিন্তু আপনি সবসময় দেখি যে এইভাবে শেষ কনফারেন্সের মধ্যে থাকেন। আমার মনে হয় স্যার এগুলি না করলে ভালো হয়। আপনার মাধ্যমে বলছি আর কি। ধন্যবাদ। বন্যা চলাকালীন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যা, বিধায়ক বিধায়িকা, রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে প্রদেশ সভাপতি থেকে শুরু করে রাতের পর রাত নির্ঘুম জেগে মানুষের পাশে যখন দাঁড়িয়েছেন, তাদেরকে উদ্ধারের চেষ্টা করেছেন। সেই জায়গায় কতগুলি কাল্পনিক প্রশ্ন তোলার চেষ্টা করছেন। ওনারা বলছেন একটা একটা করে যদি আমি বলি বন্যা পরিস্থিতি নিয়ে, যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি সাহায্য সহযোগিতা আছে। স্পষ্টভাবে বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বন্যায় যাদের প্রাণহানি ঘটেছে, এই নির্মম প্রাণহানি যাদের ঘটেছে, কারণ আপনারা সবাই অবগত আছেন রাজ্যের ইতিহাসে এত ভয়াবহ বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ তার আগে কখনো হয়নি। সেটাকে মাথায় রেখেই আমাদের কথা বলা উচিত, বিরোধী দল হোক কিংবা অন্য কেউ হোক। তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছিলেন যারা প্রাণ হারিয়েছেন তাদের 4 লক্ষ টাকা করে, এবং যারা আহত হয়েছেন তাদের 50,000 টাকা করে প্রদান করবেন। এবং এখনো পর্যন্ত 36 জন লোক প্রাণ হারিয়েছেন। 33 জন লোকের কাছে 4 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। বাকি 3 জনের কাছেও এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। আর যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে সাহায্য যথারীতি পৌঁছে যাচ্ছে। এটা যেমন একটা বিষয়, সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে সে বন্যা শেষ হয়েছে 5 দিনের, কিন্তু বন্যা পরিস্থিতি থেকে কিন্তু আমরা এখনো সম্পূর্ণ বেরিয়ে আসতে পারিনি। সেটা অনেক সময়ের ব্যাপার, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ এখনো রাজ্যে 66টি ত্রাণ শিবির চলছে, যেখানে 3,873 জন মানুষ এখনো আশ্রিত রয়েছেন। কাজেই এই মারাত্মক যে ঘটনা সমগ্র রাজ্য জুড়ে ঘটেছে, তাতে করে আমরা দেখি আংশিকভাবে প্রায় 62,205টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 10,483টি ঘর, তার জন্য 11,92,00,000 টাকা সহায়তা প্রদান করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রায় 80,000-এর উপর বই প্রয়োজন হয়ে পড়েছে ছেলে মেয়েদের, যেটা নষ্ট হয়েছে। 20,000-এর উপর বই ইতিমধ্যেই বিতরণ হয়েছে
এবং সেটা ধারাবাহিকভাবে চলছে, সেই প্রক্রিয়া চলতে থাকবে। এবং খাদ্য দপ্তর আগামী 2 মাসে রেশন কার্ড প্রতি অতিরিক্ত 10 কেজি চাল দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সমগ্র অংশের আমরা যদি দেখি সমস্ত সেক্টরে প্রচুর ড্যামেজ হয়েছে, সে রাস্তাঘাট বলুন, পানীয় জলের উৎস বলুন, বিদ্যুৎ বলুন, সমস্ত জায়গায়। এবং এতে করে দেখা যায় প্রায় 1664টি রাস্তার মধ্যে 81টি রাস্তা পুনঃসংস্কারের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, 178টির কাজ চলছে, 553টি কাজের অলরেডি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো এই যেমন একটা বিষয় রয়েছে, সেই সঙ্গে কৃষক এবং যারা তাদের বিষয়ে অনেক কথা বলছেন, এবং কথা বলছেন কি কৃষকদেরকে যেখানে প্রাথমিক সাহায্য হিসেবে, রাজ্য সরকার কখনোই বলেনি এটা শেষ সাহায্য, প্রাথমিক ভাবে সাহায্য হিসেবে 1000 টাকা করে প্রত্যেক কৃষককে দেওয়া হয়েছে। এবং সেই সাহায্য আরো অ্যাসেসমেন্ট করা হয়েছে, কারণ দেখা গেছে মোটামুটি ভাবে 1,48,389 জন কৃষক, তাদের কাছে 1000 টাকা করে প্রদান করা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন, 2018 সালে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ত্রিপুরা রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অন্তর্ভুক্ত ছিলেন মাত্র 33,000 কৃষক। বর্তমানে রাজ্যের 95 থেকে 96% কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন। কারণ কি? কারণ সেই সময় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অন্তর্ভুক্ত হতে গেলে কৃষককে দিতে হতো 200 নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে, টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। আমি নর্থ থেকে বলছি স্যার। হ্যাঁ, টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। এখন যে রাস্তাঘাট, বর্ণপুরের রাস্তাঘাট যে পরিস্থিতি দেখা যায় আমাদের ত্রিপুরা রাজ্যে। হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। ত্রিপুরা যে রাস্তাঘাট বলতে এখন কি বলেন, এখনো মানে বিজেপি নেতা যে একটা কথা বললেন, 40 কোটি টাকা 12 সরকার রাজ্য সরকারকে দিয়েছে। এবার রাস্তাঘাট, এই উন্নয়নের জন্য যে কথা বলেছেন উনি, সবকিছু সত্য নয়। উনি যে কথা বলতেন তার জন্য আমি একটু ফোন করলাম আপনাদেরকে। তার লাগে নমস্কার দাদা, ঠিক আছে, নমস্কার। নমস্কার, কে বলছেন? আর বর্তমানে রাজ্য সরকারকে দিতে হয়, কৃষকদেরকে সরকারকে দিতে হয় 10 টাকা, বাকি সমস্ত খরচা সরকার বহন করছে, কারণ এটা কৃষক দরদি সরকার। এবং 2018 থেকে 2024 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যে বীমাটা হয়, সেই বীমায় ইতিমধ্যেই 1 লক্ষ কৃষক 9 কোটি টাকা পেয়েছেন। এবং তার সঙ্গে যেটা গোটা ভারতবর্ষের মধ্যে খুব কম জায়গায় আছে, খুব কম রাজ্যে আছে, যে ইন্স্যুরেন্স এবং এসডিআরএফ দুটো একই সঙ্গে দেয়া হয়, সেই এসডিআরএফ থেকে এই 6 বছরে আরো 25 কোটি টাকা কৃষকদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে। আপনারা অবগত থাকবেন, রাজ্যের 42,000 এবং এই যে সাহায্য করা হচ্ছে রাজ্য সরকার থেকে, তার ড্যামেজের মাত্রা অনুযায়ী সাহায্য করার প্রয়োগ কিন্তু সেখানে রয়েছে। 42,364 জন সবজি চাষীকে 1000 টাকা করে প্রদান করা হয়েছে। আবার 897 জন ফল এবং বাগিচা চাষী, যাদের ক্ষতিটা বেশি হয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করে 2000 টাকা করে দেওয়া হয়েছে। তো কাজেই শুধুমাত্র একটা কমন ফরম্যাট যেমন আছে, তার বাইরে মানবিক দিক থেকে
যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে আরো কি করে সাহায্য করা যায় সেই উদার দৃষ্টিভঙ্গি নিয়েও কিন্তু সরকার কাজ করছেন। এবং এসডিআরএফ এনডিআরএফ এর একটা নির্দিষ্ট নিয়ম আছে যে কৃষি এবং উদ্যান ফসলের ক্ষেত্রে যেখানে বৃষ্টি নির্ভর এরিয়া সেখানে সহায়তার পরিমাণ হেক্টর প্রতি ৮৫০০ টাকার বেশি হতে পারে না। তো সেই নিয়মটাকেও সরকারের মান্যতা দিয়েই কিন্তু আমাদের কাজগুলি করতে হচ্ছে। ঠিক তেমনি আমরা যদি মৎস্য দপ্তরের কথা বলি, ১৯,৮৭৪ হেক্টর মৎস্য চাষ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে ১,৩০,৮৩২ জন চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মোট হিসেবে ১৩৪৭ কোটি টাকা ক্ষয় হয়েছে শুধুমাত্র মৎস্য দপ্তরে। প্রাণী সম্পদ দপ্তরে সমগ্র রাজ্যে ২৩.৩৪ কোটি টাকার ক্ষয় হয়েছে আনুমানিক। কিন্তু ক্ষয় যেমন হয়েছে তার ভরপাইয়ের জন্য, প্রাথমিক ভরপাইয়ের জন্য প্রাথমিক অ্যাসেসমেন্ট যেমন ডিপার্টমেন্ট ওয়াইজ হয়েছে, সেই সঙ্গে আপনারা দেখুন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যে সমস্ত পশু পাখি সেগুলি অসুস্থ ছিল তাদের জন্যও কিন্তু তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং এখন পর্যন্ত ৪০,৪০১টি গবাদি পশু, ৫৪,৫০৬টি পাখির চিকিৎসাও কিন্তু সমানভাবে করা হচ্ছে। এবং সেই সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট কিংবা ব্রিজ, এই সমস্ত বিষয়গুলি। এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে পূর্ত দপ্তর সেখানে কাজ করছেন যাতে পুজোর আগে ৫ তারিখকে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। ৫ই অক্টোবরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় কতটা কমিউনিকেশনকে আবার ইজি করা যায়। ইতিমধ্যে ন্যাশনাল হাইওয়ে 8 এবং হাইওয়ে 208 দুটোই সচল আছে এবং সেই জায়গায় তার বাইরেও দেখুন জল সম্পদের ক্ষেত্র আমরা যদি দেখি ১৫৯৫টি লিফট ইরিগেশন প্রকল্পের মধ্যে ১১৮২টি প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬০টি হাই পাওয়ার লিফট ইরিগেশন স্কিমের মধ্যে ৫টা অচল হয়ে গেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, টিভি24। অ্যাকচুয়ালি জীবনে অনেক রকমের খেলা দেখলাম যে কম্পিটিশন হয়, কিন্তু মিথ্যা কথার যদি এমন একটা খেলা হতো, কম্পিটিশন হতো, তাহলে সারা বিশ্বের মধ্যে বিজেপি ১ নম্বরে থাকতো। মিথ্যা কথা কম্পিটিশনে তারা ১ নম্বর। এই যে ১,০০০ টাকা করে কৃষকদেরকে দিয়েছে না, শুনলাম ১,০০০ টাকা করে দিবি। ১,০০০ টাকা করে দিলে কি হবে তাদের? সারের, ওষুধের যে দাম, এই টাকাটা না দিলেও হতো। ৪০ কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে, যোগী আদিত্যনাথ ১০ কোটি টাকা দিয়েছে, হরিয়ানার মুখ্যমন্ত্রী নাকি দিয়েছে ১৫ কোটি টাকা, আরো অনেক অনেক অনুদান আসছে মুখ্যমন্ত্রী তহবিলে। এত টাকা কোথায় যায়, কোথায় গেল? ১,০০০ টাকা করে কয়জন পাবে? ১০ জন পেলে বলে দিবে আমরা ৫০ জনকে দিয়েছি। একটি কথা বললেই চলে। তার জন্য দাদা ওদেরকে আর মুক্তি করা মানুষ বুঝে হচ্ছে যে তারা মিথ্যা কথা ছাড়া আর কিছু বলেন। নমস্কার দাদা। ৩৫৪টি গভীর নলকূপের মধ্যে ২৫২টি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিংবা ৯২টি সুইচ গেট এবং ৯৭ কিলোমিটার নদীর তীর ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে ক্ষতি হচ্ছে তার জন্য পানীয় জল সংকট কোথাও কোথাও তো বিঘ্নিত হচ্ছে, যার জন্য আপনারা প্রায়শই হয়তোবা দেখেন কোনো কোনো জায়গায় সাময়িককালের জন্য জল সংকটের কিছুটা যদি চিত্র তৈরি হয়, রাজ্য সরকার কিন্তু বিকল্প ব্যবস্থার মাধ্যমে সেই সংকট নিরসনে সব সময় উদ্যোগী রয়েছেন। এর বাইরে বিদ্যুৎ নিগমের যে ট্রান্সফরমার বসানো যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, লাইন যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইগুলিকে সারাই করতে গেলে, মেরামত করতে গেলে আগে সড়কটাকে মেরামত করতে হবে, নয়তো ট্রান্সফরমার নিয়ে গাড়ি যাবে কি করে।
তো এই সমস্ত বিষয়কে মাথায় রেখে 98% মতন বিদ্যুতের সমস্ত সমস্যা প্রায় নিরসন হতে চলেছে এবং আশা করা যায় পুজোর আগে 100% বিদ্যুতের ব্যবস্থাও সম্পূর্ণভাবে করা হবে। এবং যাদের ঘর বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য গ্রাম উন্নয়ন দপ্তর প্রধানমন্ত্রী আবাস যোজনায়, গ্রামীণ আবাস যোজনায় আর নমস্কার, কে বলছেন? 50,000। নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে বিজেপি সরকার কাজ করলে করতে পারে আমাদের হিসাবে, কারণ আমি পূর্বতন সরকারগুলি দেখেছি তারা দিল্লির সঙ্গে এরকম লড়াই করে টাকা মঞ্জুর করেছে। বিজেপি কিন্তু এই লড়াইয়ের প্রয়োজন হতো না, কারণ বিজেপির সঙ্গে বিজেপি সরকারই আছে। তাইলে মানুষের এত আন্দোলন করতে হতো, ছাত্র থেকে শুরু করে আপনার প্রত্যেক দিন আছে দেখবেন রাস্তা অবরোধ, এইদিকে অবরোধ, সেদিকে তালা, এই যে একটা অবস্থা, মানে সারা রাত ত্রিপুরা রাজ্যে একই অবস্থা। তো আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে মিথ্যার মধ্যে যদি পুরস্কার দেওয়া হতো, আসলে ঠিকই মিথ্যার মধ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে লজ্জা হয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলতে হয় দুধের জন্য। আমি কয়েকদিন বলেছি আপনাদের চ্যানেলে যে বিপ্লব দেব আনে সে পহলে গুমতি থেকে নেই উনি যাহা জানলেন। এই যে প্রধানমন্ত্রী এই ধরনের আলোচনা, আমরা উনি বয়স্ক লোক, বয়স হয়ে গেছেন, তারপরে উনাকে আমরা ভালো চোখে দেখতে পারি না, কারণ হলো উনি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। মানুষের জন্য সব চিন্তা নেই, কিছু আছে অভিজ্ঞতার অভাব, কিছু আছে আসলে ব্যক্তিগতভাবে মানুষের সর্বনাশের চিন্তাই করে। ওনারা বুঝাইতে চাইছেন আমাদেরকে যে হয়তো ভারত স্বাধীন হয়েছে নরেন্দ্র মোদী আসার পরে, এমন একটা তাদের ভাব। অথচ কংগ্রেস নেতৃত্বে ভারত স্বাধীন হয়েছে 75 বছর আগে। এই কাজে এখানে এই যে আলোচনা করতে হয়, আংশিক সাহায্য দিয়েছেন, আর্থিক সাহায্য 1000 টাকা নিবেন বাবু আমি দেখেছি, এমনি জর্জারি হলে ওষুধ কিনতে হলে 1000 টাকা সাহায্য দেয়। এত কোটি কোটি টাকা বাইরে থেকে আসছে, বিভিন্ন রাজ্য দিচ্ছে, ত্রিপুরা রাজ্যের মানুষ দিচ্ছে, এই টাকাগুলি কোথায় আর ওরা খরচ করছে? 1000 টাকা কেন? এই এত নিম্ন মানের চিন্তা ভাবনা ওরা কোথায় পেল? এই দিয়ে কি চলে? কাজেই ওদের মানসিকতাটাই খারাপ, যেটা একটা প্রমাণ দিয়ে সবকিছু বোঝানো যায় যে ওরা 4 বছর এমএলএ থাকলে ওরা আজীবন পেনশন পাবে, ওরা ওদের ফ্যামিলি পেনশন পাবে। 30 বছর কোনো বেকার যদি চাকরি করে সে পেনশন পাবে না। ওদের চিন্তা ভাবনাটা দেখুন, এত নিম্ন মানের, হিংসেতে। এটাই আমার বক্তব্য। নমস্কার। তো 50,000 ঘর বিতরণ। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম আজকে যে আপনারা টপিকটা দিয়েছেন, এই গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট যা একটা বলছে তাদের তো সবকিছুই মিথ্যার বলে দিয়েই চলছে। আসলে দেখেন, একদম প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত এবং নিচ স্তরে পৃষ্ঠপোষক, তারা শুধু খালি মিথ্যার বলে, মিথ্যা কথা যেভাবে তারা বলে, এই বলে মানুষ কিন্তু আর এগুলিরে মানে বিশ্বাস করে না। তারপরেও প্রতিবাদ যেভাবে করছে, আন্দোলন কিন্তু প্রায়শই করে, কোনো আন্দোলন মিথ নেই। ছাত্র, যুবক, মাঝারি, মহিলা থেকে আরম্ভ করে সব, স্কুল কলেজে ছাত্র স্টুডেন্টরা পর্যন্ত রাস্তার উপর করে আন্দোলন করে সরকারের বিরুদ্ধে, সরকারের মিথ্যা এবং প্রতিশ্রুতি কোনো কিছুই তারা করছেন না। আসলে জনসাধারণ, ত্রিপুরা জনসাধারণ কিরকম জানি আমরা সেটা বুঝতে পারলাম না। মানুষ কিন্তু শিক্ষা নিয়ে একটা কাজ করে, একটা প্রতিবাদ করে শিক্ষা নেয়। যেমন বিগত 6 বছর কিভাবে চালাইলো, এর আগে 25 বছর কিভাবে চালাইলো, শিক্ষা নিয়ে কিন্তু করে। তো শিক্ষা নিয়ে তারা কতদিন সেই অপেক্ষা থাকবো আর
যেহেতু 6 বছরে তারা 2টা সরকার পাইলো, 2টা সরকারে ভালো করতে আসে না, তাহলে আবার কি আরো দেখার আছে? তো আরো দেখা থাকলে কেন আন্দোলন করেন আপনারা? আপনারা তো ভোট বাক্সে সেটা করবেন। আপনারা যদি আন্দোলনই করেন দিল্লি, তাহলে আপনাদের তো এটার কোনো মানে হয়নি। শিক্ষা যদি ভোট বাক্সে আপনারা করতে পারেননি, করেননি, সংগঠন সেভাবে জোরদার করতে পারেন, তাহলে আপনারা মনে বসে থাকুন, সেই সব আন্দোলন করবেন না। এই সরকার মন মতো যা করুক, করতে আসছে যা খুশি তাই করুক, কিন্তু এটার প্রতিবাদে আপনারা কেন আন্দোলন করেন? আপনারা আন্দোলনও করবেন না। যদি আপনারা সঠিক আন্দোলনই না করতেন, তাহলে আন্দোলন করা উচিত না আমার মনে হয়। আর তারা মিথ্যা বলে দিবে, সেটিও আর বলে লাভ নেই। কত বলবে? বলতে বলতে তো মানুষের আসলে 10 বছর চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। 10 বছর কিভাবে কাটবে, 10 বছর কতদিন অপেক্ষা করবে তীব্র পাশে? তো ভুল যদি একবার করে, এই ভুলের মাসুল কিন্তু এত তাড়াতাড়ি হবে না। 5টা বছর নিশ্চয়ই বসে থাকতে হবে, আন্দোলন সেভাবে জোরদার করতে হবে। তারা মিথ্যার প্রতিশ্রুতি দিবে, তারা কাজ করবে না। যদি বিজেপি গভর্নমেন্ট কাজ করতো, তাহলে আমার মনে হয় ডাবল ইঞ্জিন সরকার, যেহেতু কেন্দ্র তারা, রাজ্য তারা, কাজ করার ইচ্ছা থাকতে সব করতে পারতো। বামপন্থীকে অনেক বেশি কাম করতে হবে। আসলে তারা ইচ্ছা নেই, তারা লুটতরাজের ব্যাপার চলছে। আপ টু উপর মহল, আপ টু নিচ মহল থেকে উপর মহল অব্দি টাকা ঠিকই আসে, কাজ হয় না। কাজ হয় না কেন? তারা লুটতরাজ করে টাকাগুলো খেয়ে নিচ্ছে। কাজ 50,000 ঘর ত্রিপুরা রাজ্যের জন্য বরাদ্দের জন্য প্রক্রিয়া শুরু করেছেন। কারণ এই যে বলছিলাম, এটা একটা মানবিক সরকার। এই সরকার যতটা ড্যামেজ হয়েছে তাকে যত দ্রুত সম্ভব কন্ট্রোল করার জন্য, যাতে নমস্কার, কে মানুষকে বলছেন? রিলিফ দেওয়া। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। বলছিলাম মানবিক সরকার, বিরোধীরা বিভ্রান্ত করছে, রাজনীতি করছে রাজ্যবাসীকে। আসলে তো সত্যি, বিরোধী দল তো সবসময় বিভ্রান্তি করে যায়। কারণ বিরোধী তো আপনারাও, প্রতিবাদী কলম টিভি 24। কারণ আপনাদের নিউজে যখন একটা পরে সকালবেলা বেরোয়, তারপর দেখা যায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় প্রশাসনিক। তারপর আবার এটা তদন্ত করে দেখা যায় সত্যি প্রমাণিত হয়। তো বিরোধীরাও যদি এরকম করে থাকে, তো প্রমাণ হোক। আর বিশেষ করে আমি যে কথাটা বলতে চাই আর কি, যে প্রবক্তা এই চক্রবর্তী, সুব্রত চক্রবর্তী, উনি তো মাস্টার খুব সম্ভবত, আমার জানা মতো, একটা বনেদি স্কুলে। আগে ছিলেন কোথায়, এখন কোথায় আছেন? সরি। তো উনি যে মাস্টার, এই যে বক্তব্যটা উনি প্রেসের মাধ্যমে বলছেন, ওনাকে যদি ছাত্ররা জিজ্ঞেস করে, স্যার আপনি যে কালকে এই কথাটা বলেছেন, এটা কি সত্য না মিথ্যা? আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি কোনো সময় পান ওনাকে আবার সাংবাদিক সম্মেলনে, ওনার যে স্কুল আছে ওটাতে কতজন ছেলে আছে, কতজন মেয়ে আছে উনি জানে কিনা, এটা হয়তো এইভাবে বলতে পারবে না। এটা যেরকম বলতে পেরেছে, কারণ 1-2 মিস হবেই। আমার দৃঢ় বিশ্বাস উনি সঠিক তথ্যটা দিতে পারবেন না। তো ঘটনা হলো, উনি মাস্টার, মাস্টার নামে কলঙ্ক। মিথ্যা মিথ্যা মিথ্যা, জুমলা জুমলা জুমলা, কত বলবে? এভাবে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন, কাজ করে দেখান। আমাদের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, আমরা এনেছি বামপন্থীকে হটিয়ে। 25 বছর একটা জগদ্দল পাথর তৈরি হয়েছিল, সেটাকে সরিয়ে আপনাদেরকে এনেছি। আজকে তো আপনারা 25 বছর না, আজকে 6 বছরের মধ্যে আপনারা ওদের দাদা হয়ে গেছেন। সব দিকে লুটপাট চলছে আপনাদের মাধ্যমে। কি অবস্থা? কৃষক 1000 টাকা সাময়িক পেয়েছেন, কবে সার্ভে হবে, কবে কি হবে? 1000 টাকা না। আমাদের এদিকে কৃষক না, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, জলের নিচে 3 দিন 4 দিন ছিল, ওরা 1 টাকাও পায়নি। কিছু কিছু লোক পেয়েছে, আবার কিছু কিছু লোক 1 ওয়ার্ড পেয়েছে, আরেক ওয়ার্ড পায়নি। তো এরকম কেন? এই মাতৃসুলভ আচরণ কেন?
সুব্রত বাবুর কাছে কি আমরা জবাব চাইতে পারি না? ঠিক আছে, আপনারা সরকারে আছেন, আপনাদের প্রসঙ্গে পোল ধরিয়ে দেওয়া আমাদের ডিউটি। আমরা জনগণ, সেটুকুই আমরা করি আপাতত। আপনাদের মাধ্যমে, টিভি 24-এর মাধ্যমে আমরা সেগুলো বলতে পারি। এতটুকুই বললাম। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন। রিলিফ দেওয়া যায়। একদিকে যেমন যারা মানুষের জন্য কাজ করছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সংগঠন কিংবা ব্যক্তিগত উদ্যোগে নমস্কার, কে বলছেন? রাজ্য 9 নম্বর বনাবলী করতে বলছি। হ্যাঁ, বলুন। মানবিক সরকার না, আপনার প্রোগ্রামটা খুবই ভালো। হ্যাঁ, কিন্তু আমাদের থেকে কবি জমা নিয়েছে অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড, রেশন কার্ড, আজকাল অব্দি কোনো অ্যাকাউন্টে টাকাই ঢুকেনি, শুধু ফল, শুধু মানুষের বোকা বানানোর কিছু না। আমি রোগী যে ব্যাংকে টাকা ঢুকেছি, বন্যা টাকা। আমাদের যে অসুবিধা হয়েছে, আমার পরে অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে, আমার বাচ্চার শরীর খারাপ হয়ে গেছে, কিন্তু আজ অব্দি কোনো অ্যাকাউন্টে টাকাই দিবি না। আজকে আমার 1 মাস পর 10 দিন হয়ে গেছে, এরকমই হবে। ঠিক আছে, এটার নাম হলো মানবিক সরকার। প্রোগ্রামটা খুব ভালো লাগলো। আপনি এটা কালকে ব্যাপারে যদি হয়তো এটা বিস্তারিত জানান যে অ্যাকাউন্টে কোনো টাকাই দিবেন মানুষের। আগরতলা মেইন শহর বনাবলী করে যাচ্ছে, ঠিক মানুষ কষ্ট করেছে, কিন্তু কোনো টাকাই দিবে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। এই যে অ্যাকাউন্টে সুব্রত বাবু শাসন দিচ্ছে, লেকচার দিচ্ছে, খুব ভালো, শাসন দেওয়া খুব ভালো, কিন্তু মানুষের সমস্যা সমাধান করে তারপর বলুক। না সমাধান করলে এত কোটি এই কোটি খালি ব্যাপারও দেখি, যেমন টেক্সটাইল, যেমন জুয়েলারি দোকানের মালিক, যেমন সে চেক দিচ্ছে, অ্যাকাউন্ট ত্রাণ তহবিল ভরে যাচ্ছে, কিন্তু ত্রাণ তহবিলের টাকা কোথায়? সেটি অ্যাডভার্টাইজ দেখালেও চলবে, ব্রেকিং নিউজ দেখালেই চলবে। মানুষের সহায়তা, মানুষের সাহায্য করতে টাকাটা দিয়ে। হ্যাঁ, ব্রেকিং নিউজ দেখলাম, আমি কেন্দ্রতে পাঠাইলো, ওই এমুক জুয়েলারি মালিককে পাঠাইলো, অ্যাসোসিয়েশন টাকা দিয়েছে। ব্রেকিং নিউজ আর বিজ্ঞাপন পেপার দেখালে, ছবি দেখালে মানুষের গরিবের পেট করবে না। মানুষের অ্যাকাউন্টে সাহায্য দিতে হবে, তাহলে তারা যে জিনিস তারা নষ্ট হয়ে খুঁজে, তারা জিনিস পুজোর সময় তারা হয়তো একটু সুবিধা হবে, হেল্প হবে। এইসব কথা আগে বাজে না, মানুষের জন্য কাজ করো, এটাই মনে করি ভালো। শুভরাত্রি। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। এটা নমস্কার, কে বলছেন? মূলত কংগ্রেস সেখানে অভিযোগ করেছে, পাল্টা জবাব বিজেপি দিয়েছে, কিন্তু আমরা হয়তো সেই সাধারণ মানুষ, কৃষক যারা, চাষি, উৎপাদক যারা আছেন, ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, তাদের পাশে থাকার অঙ্গীকার যেমন প্রত্যেকে করছেন, আমরাও করছি। সেদিক থেকে আপনাদের কথাগুলো বা এই ক্ষতিগ্রস্তদের কথাগুলো আমরা এই আয়োজনে বা অন্যভাবে আমাদের মাধ্যমে আমরা তুলে ধরব। আপনারা তাদের কথা বলবেন, যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, তাদের পাশে সরকার থাকে। মানবিক মুখ দিয়ে বলা যায়, মানবিক দৃষ্টিভঙ্গিতে সরকার তাদের পাশে দাঁড়াবে, সে প্রত্যাশা রইল। এবং ক্ষতিগ্রস্তরা সেখানে প্রকৃত অর্থে সেখানে ক্ষতিপূরণ পাবেন, সে বিশ্বাস রইল। আজ এই পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।